আমরা অনেক সময় ভাবি ভাষা বুঝি একটা স্থির নিয়মকানুন দিয়ে বাঁধা জিনিস, কিন্তু সত্যিটা হলো ভাষা একদম নদীর স্রোতের মতো সবসময় বহমান। আর মাঝে মাঝে ছোট্ট একটা পত্রিকাও পারে সেই স্রোতের গতিপথটাই পুরোপুরি বদলে দিতে। চলুন আজ সেই গল্পটাই শোনা যাক। আচ্ছা, একটা জিনিস কি কখনো খেয়াল করেছেন? আজ আমরা যে বাংলায় বই পড়ি বা খবর দেখি, সেটা যদি ১০০ বা ১৫০ বছর আগের কোনো লেখার পাশে রাখা হয়, তাহলে মনে হবে যেন দুটো আলাদা ভাষা। কেন বলুন তো এই তফাৎটা? এর পেছনেই কিন্তু লুকিয়ে আছে একটা দারুণ বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের ইতিহাস। তো গল্পটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। চলুন ঘুরে আসা যাক সেই সময়ে, যখন বাংলা সাহিত্য একটা বিশেষ ধরনের বেশ কঠিন নিয়মের বেড়াজালে বাঁধা ছিল। সে যুগের লেখার ভাষা ছিল সাধু ভাষা। নামেই বোঝা যাচ্ছে এটা ছিল খুব সাজানো গোছানো অভিজাত একটা ভাষা। কিন্তু এর মূল সমস্যাটা ছিল সাধারণ মানুষ যেভাবে কথা বলতো তার সাথে কোনো মিলই ছিল না। মানে পুরোটা ছিল সংস্কৃত শব্দের ঠাসা আর খুব ফর্মাল। পার্থক্যটা দেখুন কি বিশাল! যেখানে সাধু ভাষায় লেখা হতো করিয়া ছিলেন, সেটাই চলিত ভাষায় হয়ে গেল সহজবোধ্য করেছিলেন, বা ধরুন তাহারা হয়ে গেল তারা। ব্যাপারটা অনেকটা আজকের দিনে বসে শেক্সপিয়ারের ইংরেজি পড়ার মতো। লেখার ভাষা আর বলার ভাষার মধ্যে একটা বিরাট দেওয়াল তৈরি হয়ে গিয়েছিল। আর এই কঠিন দেওয়ালটা ভাঙার জন্যই এগিয়ে এলেন আমাদের গল্পের নায়ক, একজন সত্যিকারের বুদ্ধিবৃত্তিক বিদ্রোহী। নাম তার প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর দর্শনটা ছিল খুবই সহজ, আর এই একটা কথাতেই যেন সবটা পরিষ্কার হয়ে যায়। তিনি বিশ্বাস করতেন লেখার ভাষা হবে মানুষের মুখের ভাষার মতো জীবন্ত। কলমের কালি দিয়ে কঠিন ভাষা তৈরি করে সেটা মানুষের উপর চাপিয়ে দেওয়াটা ঠিক উল্টো পথ। সাহিত্য তো জীবনের কথাই বলবে, তাই না? আর তার লেখনীর মতোই বুদ্ধিদীপ্ত ছিল তার ছদ্মনাম বীরবল। ঠিক যেমন সম্রাট আকবরের সভাসদ বীরবল খুব মজার ছলে গভীর সত্যি কথাগুলো বলে দিতেন, প্রমথ চৌধুরীও চেয়েছিলেন তার শানিত যুক্তি আর কৌতুক দিয়ে ভাষার পুরনো প্রথাগুলোকে নাড়িয়ে দিতে। তো এই যে একটা লড়াইয়ের কথা বলছি, তার জন্য তো একটা অস্ত্রের দরকার, তাই না? প্রমথ চৌধুরীর সেই অস্ত্রটা ছিল একটা পত্রিকা, একটা ছোট্ট পত্রিকা, কিন্তু যার লক্ষ্যটা ছিল অনেক বড়। পত্রিকাটির নাম ছিল সবুজপত্র, আর এটা প্রথম বের হয় ১৯১৪ সালে। একবার ভাবুন সময়টা, একদিকে গোটা বিশ্বে প্রথম বিশ্বযুদ্ধের দামামা বাজছে, আর ঠিক সেই টালমাটাল সময়ে বাংলা সাহিত্যে জন্ম নিচ্ছে এক নতুন ভাবনার বিপ্লব। সবুজপত্র, এই নামটাই ছিল আসলে প্রতীকী। সবুজ পাতা যেমন সজীবতা আর তারুণ্যের প্রতীক, এই পত্রিকার লক্ষ্যও ছিল ঠিক তাই, সাহিত্যকে প্রাণবন্ত করে তোলা, ভাষাকে পুরনো নিয়মের শিকল থেকে মুক্তি দেওয়া। আর সবচেয়ে বড় কথা, তাদের উদ্দেশ্য ব্যবসা করা ছিল না, বরং মানুষের চিন্তা চেতনায় মানসিক যৌবন বা নতুন ভাবনাকে প্রতিষ্ঠা করা। কিন্তু এই নতুন ভাবনাকে প্রতিষ্ঠা করাটা মোটেও সহজ ছিল না। খুব তাড়াতাড়ি বাংলা সাহিত্যের জগৎটা দুটো শিবিরে ভাগ হয়ে গেল। শুরু হয়ে গেল এক অসাধারণ শব্দের যুদ্ধ। একদিকে ছিল পুরনো রীতি, মানে সাধু ভাষার সমর্থকেরা। তারা মনে করতেন চলিত ভাষাটা কেমন যেন হালকা, সাহিত্যের ভারী কি চালের সাথে ঠিক যায় না। আর মজার ব্যাপার হল, বিখ্যাত ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো মানুষও প্রথম দিকে চলিত ভাষাকে কঠিন মনে করতেন। আর অন্যদিকে ছিলেন প্রমথ চৌধুরী আর তার সঙ্গীরা। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সুকুমার রায়ের মতো দিকপালেরাও ছিলেন এই দলে। আর এখানে কিন্তু একটা দারুণ চমকপ্রদ ব্যাপার আছে। আমাদের অনেকেরই ধারণা চলিত রীতির প্রবর্তক হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু সত্যিটা হল প্রমথ চৌধুরীর জোরালো যুক্তি আর সবুজপত্রের প্রচারণার ফলে রবীন্দ্রনাথ নিজে চলিত গদ্যরীতিতে পুরোপুরিভাবে চলে আসেন। রবীন্দ্রনাথ নিজে বহুবার এই ঋণ স্বীকার করেছেন। এটা থেকেই বোঝা যায় প্রমথ চৌধুরীর যুক্তির জোর আর সাহস কতটা ছিল। বেশ, এই যে এত বড় একটা বুদ্ধিবৃত্তিক লড়াই হল, তার ফলটা কি দাঁড়ালো? চলুন দেখি কিভাবে সবুজপত্র আন্দোলনটা বাংলা ভাষার ইতিহাসকে চিরদিনের মতো বদলে দিল। এর প্রভাবটা কিন্তু একেবারে সংখ্যা দিয়েও বোঝা যায়। যেমন ধরুন, বঙ্কিমচন্দ্রের সময়ে বাংলা গদ্যে প্রায় ৬০% শব্দই ছিল তৎসম, মানে সংস্কৃত থেকে সরাসরি আসা।
কিন্তু সবুজপত্র আন্দোলনের পর সেই সংখ্যাটা কমে 40%-এরও নিচে নেমে আসে। এর মানে হল ভাষাটা অনেক বেশি সহজ, সাবলীল আর সাধারণ মানুষের মুখের কাছাকাছি চলে আসে। তবে এই জয়টা কিন্তু রাতারাতি আসেনি। 50-এর দশকেও বড় বড় খবরের কাগজের সম্পাদকীয় লেখা হতো সাধু ভাষাতেই। 60-এর দশকেও আমাদের স্কুল কলেজে পাঠ্য বইগুলো ছিল সাধু ভাষায় লেখা। অবশেষে 70-এর দশকে এসে চলিত ভাষাটা লেখার প্রধান মাধ্যম হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। তার মানে আজ আমরা বইয়ে, খবরের কাগজে বা ইন্টারনেটে যে সহজ জীবন্ত বাংলাটা পড়ি, তার মূলে রয়েছে 1 শতাব্দী আগের একটি পত্রিকার সেই সাহসী লড়াই। আজকের এই ভাষাটা আসলে সেই সাহিত্যিক বিদ্রোহেরই ফসল। শেষে শুধু একটা প্রশ্ন রেখে যায়, 100 বছর আগে যদি একটা ছাপার পত্রিকা একটা ভাষার গতিপথ এমনভাবে বদলে দিতে পারে, তাহলে একটু ভেবে দেখুন তো, আজকের এই ডিজিটাল যুগে আমাদের ব্লগে, সোশ্যাল মিডিয়াতে, পডকাস্টে কোন নতুন চিন্তা বা ভাষার জন্য এমন নীরব লড়াইগুলো চলছে, যা হয়তো ভবিষ্যতের বাংলাকে আবার নতুন কোনো রূপ দেবে।